নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অল ডে সাসপেন্সের পর্দায় আপনাদের প্রত্যেকবারের মতন স্বাগত জানাই আরও একবার। তবে গল্পে প্রবেশ করার আগে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন তো আপনি কি ধরনের গল্প শুনতে বেশি পছন্দ করেন। কোনো ভৌতিক গল্পের সিরিজ, অডিওভার্স, নাকি সাধারণ কোনো ভৌতিক গল্প? আর আমাদের এই মতিঝিল সিরিজের সমস্ত গল্পগুলি কি আপনি শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে গল্পগুলি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে মতিঝিল সিরিজের অষ্টম গল্প, মতিঝিলে মাছ ধরার ভয়। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন, এবং আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে আজ থাকছে শান্তনু এবং সুপমা। শুরু হচ্ছে আজকের গল্প, মতিঝিলে মাছ ধরার ভয়। একদিন সকাল থেকে বড়সড় ঝড়ের পূর্বাভাস থাকায় মতিঝিল গাঁয়ের রাস্তায় লোক চলাচল তেমন একটা ছিল না। চাষির দল ক্ষেত খামার থেকে ফিরে দুপুর দুপুর যে যার ঘরে ঢুকে পড়েছিল। রেডিওতে আসন্ন ঝড়ের ঘোষণা চলছে সারাদিন। ঘরে বসে বসে সুশীল মাস্টারের বিরক্ত ধরে যায়। খুব বিরক্ত হয়ে মনে মনে বললেন, ধুর, এ ঘরে বসে থাকতে আর কাহা তক ভালো লাগে। আসুক গে ঝড়, একটু বাইরে না বেরোলে হয়। বাইরের বিশুদ্ধ বাতাস শরীরে লাগাতে না পারলে মাথাটা ঝিমঝিম করে, শরীরে জুত পাওয়া যায় না। তার চেয়ে বরং বেরিয়ে পড়ি। আজ বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস পেয়ে সকাল থেকেই নিমাই ঝিল পাড়ে ওর চায়ের দোকানটা বন্ধ রেখেছে। এই তালে মতিঝিলে মাছ ধরতে গেলে কেমন হয়? কেউ বাধা দেবারও থাকবে না। হালদার মশাই থাকলে তো কোনো কথাই নেই, সবার আগে তিনি নিষেধ করতেন, কিছুতেই যেতে দিতেন না আমাকে এই আবহাওয়ায়। সুতরাং আজ যখন এই সমস্যাটা নেই, তাহলে সুযোগের সদ্ব্যবহার করতে বাধা কোথায়? তবে তার আগে একটু চা বসাই বরং। চা খেয়ে পুরো দমে এনার্জি নিয়ে ছিপ বড়শি চারা নিয়ে বেরিয়ে পড়ি গে। কথাটা ভাবতেই সুশীল মাস্টারের মনটা নেচে উঠল। তাড়াতাড়ি উনুনে 3 কাপ চায়ের জল চাপিয়ে সুশীল মাস্টার তৈরি হয়ে নিলেন। গেলবার শহর থেকে আসার সময় একটা ছোট ফ্ল্যাক্স কিনে এনেছিলেন তিনি। আজ সেটা কাজে লাগাবে। 1 কাপ খেয়ে বাকিটা ফ্ল্যাক্সে ঢেলে মাছ ধরার সমস্ত উপকরণের সাথে ব্যাগে ভরে নিয়ে যাবেন। সেই মতো হাঁটা দিলেন ঝিলের দিকে। ভাবলেন চারে মাছ গাঁতার ফাঁকে ফাঁকে আরো 2 কাপ চা খেয়ে নেওয়া যাবেক্ষণ। তিনি যখন ঝিলের কাছে পৌঁছলেন, আকাশে তখনও শেষ বিকেলের আলো ছিল। পথ ঘাট ভর দুপুরের থেকেও আরো বেশি নির্জন আর শুনশান হয়ে গেছে। নিমায়ের চায়ের দোকানটা বন্ধ বলে চারিদিকটা আরো ফাঁকা ফাঁকা লাগছে। সুশীল মাস্টার নৌকার জন্য অপেক্ষা করছিলেন। আজ আর ঝিলের পাড়ে বসে মাছ ধরার পরিকল্পনা নিয়ে আসেননি তিনি। হালদার মশাইয়ের কাছ থেকে 2 দিন আগে খবর পেয়েছেন মতিঝিল যেখানে বাঁক নিয়ে বড় নদীতে মিশেছে, সেখানে নাকি একটা খাঁড়ি আছে, জালে প্রচুর মাছ ওঠে। নৌকা নিয়ে সাঁওতাল পাড়ার নবীন সোরেন নাকি হালদার মশাইকে খবরটা জানিয়েছিল। একদিন নিমায়ের চায়ের দোকানে বসে তিনি কথায় কথায় মোহনায় মাছ ধরার প্রসঙ্গ তুলেছিলেন। সেদিন বলেছিলেন, আরে নবীন কি দেখেছে তোমরা কি জানো? সে কয়েছে এই নদীর মোহনায় বড় বড় রুই কাতলার দেখা পাওয়া গেছে। সেদিন সুশীল মাস্টার নিজেও সেখানে উপস্থিত ছিলেন। হালদার মশাইয়ের কথা শুনে সেদিন থেকেই সুশীল মাস্টারের মনে মাছ ধরার ইচ্ছেটা চাগাড় দিয়ে উঠেছে। তবে প্রতিবেশী ন্যাপা চাপা স্বরে রহস্য করে হালদার মশাইকে কি যেন বলেছিল। শুনে হালদার মশাইয়ের চোখে মুখে আতঙ্ক আর বিস্ময় ফুটে ওঠে। কিছু যেন মনে পড়ে গেল তাঁর। সুশীল মাস্টারের অবশ্যই তাতে কোনো কৌতূহল ছিল না। অনেক রাত হয়ে গেছিল, তাই সেদিন তিনি উঠে নিজের কোয়ার্টারে ফিরে এসেছিলেন। সুশীল মাস্টার নৌকা না পেয়ে ঘাটে বসে অপেক্ষা করতে লাগলেন।
ওদিকে সন্ধে হয়ে এসেছিল। এমন সময় ঝিলের জল কেটে নৌকা আসার শব্দ পেয়ে সুশীল মাস্টার ভীষণ খুশি হলেন। উৎসুক হয়ে উঠে দাঁড়ালেন। যথারীতি সন্ধ্যের মুখে আলো নিভে গেল। গাঁয়ে সকলের ঘরে অবশ্য বৈদ্যুতিক আলো বা পাখার ব্যবস্থা ছিল না। হাতে গোনা কয়েকজনের ঘরে বিদ্যুতের যোগাযোগ ছিল মাত্র। সুশীল মাস্টারের কোয়ার্টারেও ছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় গোটা গ্রামটা যেন অন্ধকারের চাদরে ঢেকে গেল নিমেষে। ওইদিকে জল কেটে যে সুন্দর ডিঙিটা পাড়ে এসে ভিড়েছে তার মাঝি সুশীল মাস্টারের পরিচিত নয়। অন্ধকারে অপরিচিত কণ্ঠ শুনে একটু অবাক হলেও সুশীল মাস্টারের তাতে কোনো আপত্তি ছিল না। ভাবলেন অচেনা হলেই বাকি, তিনি তো আর ধন দৌলত সাথে নিয়ে মাছ ধরতে যাচ্ছেন না। সুশীল মাস্টারকে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মাঝি বলল, এগে খরটা মোহনায় মাছ ধরতে যাবেন নাকি? আমার নাম বসির মিয়া আছে বটে, যাইতে চান তো ডিঙিতে উঠে আসেন। সুশীল মাস্টারের চিন্তায় ছেদ পড়ে গেল। তিনি হুঁশ ফিরে পেয়ে বললেন, হ্যাঁ 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 যাবো বই কি, তা কত নেবে শুনি? আর জায়গাটা ঠিকঠাক চেনো তো? চারিদিকে যা অন্ধকার। কি যে কন কর্তা, আমাকে তো জলেই জীবন। সেই ন্যাংটো বয়স থেকে মতিঝিলে সাঁতার কাটছি, আবার সাথে মাছ ধরাও কাজে হাত পাকাইছি। বড় নদী আর ঝিলের নারী নক্ষত্র চিনি, অথচ তার মোহনা চিনবনে তা কি কখনো হয় নাকি? আর অন্ধকারের কথা কইছেন, আমাগো 200কে 2খানি বাতি জ্বলে, সুতরাং কোনো অসুবিধা নাই। খ্যাঁ খ্যাঁ করে খোনা গলায় একটা কান এঁটো করা হাসি হেসে ওঠে বসির মিয়া। সুশীল মাস্টার বললেন, বেশ বেশ চলো তবে, আর কথা বাড়িয়ে কাজ নেই, দুগ্গা দুগ্গা বলে এগিয়ে যাই। আইসেন কর্তা, সাবধানে পা ফেলে আইসেন। গলুয়ের মুখে ঝোলানো লণ্ঠনটা পেড়ে সুশীল মাস্টারের দিকে ধরে কথাটা বলল বসির মিয়া। সুশীল মাস্টার মাছ ধরার সামগ্রী নিয়ে নৌকায় উঠে গুছিয়ে বসলেন। বসির মিয়া নৌকা ছেড়ে দেয়। বৈঠা নিয়ে যতই এগোতে থাকে ততই ঠান্ডা হাওয়ার ঝাপটা গায়ে এসে লাগে। জলের আঁশটে গন্ধ বেড়ে চলে ক্রমশ। অনেক দূরে ঝিলের ওপারে কয়েকটা আলোকবিন্দু চোখে পড়ে তাঁর। প্রথমে ভাবলেন মোহনার দিক থেকে ডিঙি বা নৌকো আসছে বুঝি, তাদেরই হ্যারিকেনের আলো। তারপর কিছুক্ষণ ভালো করে তাকিয়ে থাকার পর ঠাহর হলো যে ওগুলো দূরে অবস্থিত কোনো গ্রাম বা জনপদের আলো। এদিকে ঝড়ের দেখা নেই। আকাশে মরা চাঁদের ক্ষীণ আলো এসে পড়েছে ঝিলের ছোট বড় ঢেউয়ের বুকে। ছল ছল ছলাৎ ছলাৎ শব্দে নাও বেয়ে চলে বসির মিয়া। সুশীল মাস্টারের বেশ লাগে দেখতে। কিছুক্ষণ সেই দৃশ্য উপভোগ করার পর তাঁর একটা কথা মনে পড়ে গেল। সুশীল মাস্টার বসির মিয়াকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু সে কথা আর বলা হলো না। হঠাৎ কচকচ করে কিছু একটা চেবানোর বিশ্রী শব্দ পেয়ে থমকে গেলেন। তিনি কান পেতে শুনে টের পেলেন শব্দটা খুব কাছেই কোথাও হচ্ছে। ভারী কৌতূহল হয় সুশীল মাস্টারের। তিনি প্রশ্ন করলেন, ওটা কিসের শব্দ হচ্ছে বসির মিয়া? আর মোহনা আসতে আর কদ্দূর বাকি? এরপর তো রাত নেমে যাবে। কিছু না বাবু, জলের তলায় কত রকম মাছ আর জীবজন্তু থাকে, রেতে নির্জন পরিবেশে ওগুলান ডাকতে থাকে, ওগুলান হাঁক পাক করতেছে, তাই খল বলানির আওয়াজ আইতেছে। চিন্তার কিছু নেই গো কর্তা, রাতের বেলায় এহেনে কোনো ডর নাই গো। আমি তো আছি, আপনার কোনো বিপদ হবে না, আমার উপর বিশেষ রাখতে পারেন। আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা খাঁড়ির মতো জায়গা এলো।
সুশীল মাস্টার দেখলেন ঝিলটা সেখানে বাঁক নিয়ে বড় নদীতে মিশে গেছে। সুশীল মাস্টার একটা দৃশ্য দেখে বিস্ময়ে হাঁ হয়ে গেলেন। ওই খাঁড়ির ভিতরে সত্যি সত্যি প্রচুর মাছকে খলবল করতে দেখলেন লণ্ঠনের টিমটিমে আলোয়। হঠাৎ বসির মিয়ার মুখের দিকে চোখ চলে গেল সুশীল মাস্টারের। নৌকায় উঠে ইস্তক অন্ধকারে বসিরের চেহারা তাঁর চোখে পড়েনি। উবু হয়ে বসে মাছ তুলতে গেল বসির মিয়া। তার মুখের এক পাশটা অন্ধকার ছেয়ে আছে, আরেক পাশে লণ্ঠনের আলো পড়তেই কেমন যেন ছিটকে সরে গেল সে। হাতের আড়ালে চোখ ঢেকে বলল, বাবু, লাইট ফেলেন নে, আমার চোখে বড্ড লাগে। হালে অপারেশন হয়েছে তো, এদিকে চশমাটা কোথায় যে রাখছি ঘর থেকে বেরোনোর সময় খুঁজা পাই নাই। সে কি বসির মিয়া, সদ্য তোমার চোখের অপারেশন হয়েছে আর এর মধ্যেই তুমি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছ? বাবু, নৌকা নিয়ে না বেরোইলে খাবো কি? পেটে যে ক্ষুধা লাগে। যাই গিয়ে, অহন আপনি চুপটি করে বসেন, আমি মাছ নিয়ে আইতেছি। বসিরের কথা শুনে থতমত খেয়ে কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন সুশীল মাস্টার, কিন্তু তার আগে বসির যেটা করল তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আচমকা হাত বাড়িয়ে কোঁচড়ে করে মাছ তুলতে দেখে সুশীল মাস্টার কিছুক্ষণ হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর হাঁ হাঁ করে উঠলেন। হ্যাঁ, এই কি বসির মিয়া, তুমি আমাকে মাছ ধরতে দিলে না কেন? শুনেছিলাম চড়ায় বসে ছিপ ফেলে মাছ ধরা যায়, তাছাড়া আমিও না হয় তোমার সাথেই হাত লাগাতাম। গে কথা সে আপনি পাতেন নে, এখানের সব মাইস মাইস লয় কো, আপনি তা বুঝবেন নে। দেখা বুঝা ধরতে হয়, তাই আপনারে ধরতে দি নাই। সব মাছ মাছ নয় মানে কি বলতে চাইছো বসির? অত কিছু জানুনের প্রয়োজন নাই ক। মাছ ধরতে আইসেন, পাইয়া গেছেন, ব্যাস আর ঘরে চলে যান গিয়া। সুশীল মাস্টার কি আর করেন, নিরুপায় হয়ে নৌকায় চড়ে বসলে। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বসির মিয়া এক লাফে নৌকায় উঠে দাঁড় বাইতে শুরু করে দিল। সুশীল মাস্টার এখানে আসার আগে যতটা উৎফুল্ল হয়েছিলেন, এখন ততটাই বিমর্ষ লাগছে তাঁকে। চমৎকার শীতল হাওয়া বইছে, তবুও পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। মনটা হালকা করতে সুশীল মাস্টার এবার বসির মিয়ার সাথে গল্প জুড়ে বসলে। আচ্ছা বসির, তুমি এই গ্রামে কত বছর ধরে আছো? হেগে সেই মায়ের পেট থেকে বাইর হওয়ার সময় থেকেই আসি গো কর্তা। তাহলে তো তুমি অনেক কিছুই জানো। এমন সময় আবার সেই কচকচ করে কিছু চেবানোর শব্দটা ভেসে এলো খুব কাছ থেকে। সুশীল মাস্টার শব্দটা শুনে চট করে উঠে দাঁড়ালেন। বসির মিয়া দাঁড় বাইতে বাইতে গান ধরেছে। ওদিকে কচকচ শব্দটা ক্রমশ হয়েই চলেছে। এমন সময় জলের মধ্যে ঘাই মারার শব্দ হলো। বিশাল কোনো মাছ কিংবা জলজ প্রাণী নদীর জলে ঘাই মারলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনটা শব্দ হলো। আর তারপরেই কানে এলো একটা মেয়েলি গলায় বিশ্রী হাসি। কচ কচ করে কোনো কিছুর হাড়গোড় মাংস চিবিয়ে খাওয়ার শব্দটা ক্রমশই বাড়ছে। হঠাৎ উঁচু ঢিবির মতো কিছু একটা ভেসে উঠল নৌকার গা ঘেঁষে। শব্দটা ওদিক থেকেই আসছে। কিছুক্ষণের মধ্যেই সুশীল মাস্টার টের পেলেন ওটা কোনো হাঙর জাতীয় হিংস্র প্রাণীর পিঠের উপরিভাগ, যে কোনো মুহূর্তে নৌকায় উঠে আসবে। তিনি হাতের বড়শিটা নিয়ে ওটার পিঠে আঘাত করতে যেতেই বসির মিয়া তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে কারোর উদ্দেশ্যে বলল, কি বাবু,
অহন থেকে চলে যা বলছি, নইলে পীর বাবার কাছে গিয়ে এমন মন্ত্র আনবো যে তুই ভস্ম হয়ে যাবি। যা হাট হাট যা। বসিরের কথা শেষ হতে না হতে অমনি খ্যা 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 করে কুৎসিত হাসি হেসে উঠল সেই অদ্ভুত সত্তাটা। চেহারাটা অবিকল জলজ মাংসাশী প্রাণীর মতো। তাহলে মাঝ নদীতে মেয়েলি গলায় কে হাসল? নৌকাটা ততক্ষণে অনেকখানি সরে এসেছিল। হাসির শব্দ লক্ষ্য করে সেদিকে তাকাতেই তিনি দেখতে পেলেন দুটো জ্বলন্ত চোখ জলের মাঝখান থেকে উঁকি মারছে, তার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। সুশীল মাস্টারের গাটা এবার ছমছম করে ওঠে। ভয়ে ভয়ে বসির মিয়াকে জিজ্ঞেস করেন, তুমি আমার কাছে আর কিছু লুকিও না বসির মিয়া। ওটা কি কোনো জলজ দানব, নাকি কোনো অতি প্রাকৃত অতিকায় সত্তা? হেগে বলছি বাবু, আপনি শান্ত হয়ে বসুন। বেশ বসছি, তুমি বলো। সুশীল মাস্টার শান্ত হয়ে ভালো করে গুছিয়ে বসলেন। সে অনেক কাল আগের কথা বাবু, তাও 5-6 বছর তো হবেই। একদিন ওই জাওলা ওই মোহনায় মাছ ধরতে যাচ্ছিল। ভালো রোজগারের কথা ভাইবা জাওলা সারাদিন নৌকা পারাপারের কাজ করত, আর সন্ধি নামলেই মোহনার দিকে মাছ ধরতে যেত। যে সময়ের কথা কইছি সেই দিনও এমন ঘুটঘুটে আঁধার চেয়েছিল চারপাশে। মোহনার কাছে পৌঁছতেই হঠাৎ একটা ছোট ডিঙিকে এগিয়ে আসতে দেখে জাওলা। থতমত খেয়ে যায়, সে অবাক হয়ে যায়। নৌকার হাল ধরে যে দাঁড়িয়ে আছে সে একজন কম বয়সী সুন্দর মাইয়া। যেমন তার ঢল ঢলে গরণ, তেমন এক মাথা মেঘ বরণ চুল। জাওলা হাতে লণ্ঠন তুলে তাকে অবাক চোখে দেখতেছিল। মেয়েটি ডিঙি নিয়ে তার নৌকা ঘেঁষে দাঁড়ায় বলল, মুই পথ হারাইয়া ফেলছি মাঝি ভাই, মুখে তোমার নৌকাটা করে মতিঝিলের গ্রামটোতে পৌঁছায়া দিবা। ওখানেই মোর মামার বাড়িটো রয়েছে বটেক। জাওলার কৌতূহল হলো। সে কইল, তা তুমি একা মেয়ে মানুষ এই অন্ধকারে মতিঝিলে নৌকা নিয়ে বেরোইতেছ কেন? তোমার সাহস তো কম লয় দেখছি। আমি না আইলে কি করতে শুনি? মেয়েরা অমনি কাঁদতে শুরু করে দিল। তার কান্না আর থামলো নে। জাওলা পড়লো মহা ফেসাদে। সে জিগাইল, আরে আরে তুমি কান্তাছো কেন? কি হইছে সব আমারে কও দেহি। তোমার নাম কি? মোর নাম ফুলমণি টো আছে বটেক, লোক মোরে ফুলি কয়। মুই বড় হতভাগী আছি রে। এই পৃথিবীতে মোর বাপ মা আপনজন কেউ নাই। মুই ভিন গায়ে থাকি। সেকেন্ডকার এক বুড়ার সাথে জোর কইরা মোর বিয়াটো দিছিল গায়ের লোকেরা। বুড়োর 3 পোলা 2 খান বউ, তারপরেও মুখে বিয়া করছে। সারাদিন মুখ বুঝে হাড় ভাঙ্গা খাটুনির পরেও সকলের অত্যাচার সহ্য করতে হতো। রাত হলে বুড়া ঘরে এসে মোর ওপর শরীরের জোর খাটাতো। মুই আর সহ্য করতে না পেরে দুপুর বেলা ডিঙা নিয়ে বেরোয় পড়ছি। সব ঠিকঠাক ছিল, কিন্তু সন্ধি হতেই মুই দেশে হারা হয়ে গেলুম। কোন দিকে গেলে মতিঝিলের গিরাম পাবো সেই পথ পাইতেছিলুম না। অহন তুমি কও মুই কি করতুম? তাই তোমারে দেখা খাড়াইতে কইছি। গিরামে মোর এক দুঃসম্পর্কের মামা আছে, তার বাড়িতেই যাইতে চাই। তুমি মোরে পৌঁছাইয়া দিবা তো? মাইয়াটার সুন্দর পানা মুখ আর শরীরের ঢল ঢলে গরম দেখা ঘরের ভিতর চইলা গেছিল। অহন তার মিঠা মিঠা কথা শুইনা কইল, তোমার আর মামা বাড়ি যাইতে লাগবো না, ওখানে গিয়া কাম নাই। সে তো তোমার আপন মামা নয় কো, তার থেকে আমার সাথে ঘরে আইসো,
ওহানে তোমারে সম্মান দিয়া রাখমু। আজ থেকে তুমি আমার হবু বিবি যান। অহন চলো কাজী সাহেবের কাছে যাই, কথাবার্তা কয়ে একটা ভালো দিনে নিকার ব্যবস্থা করতে হইব। তো বিয়া হইব আমাগো। এই মতিঝিলের লোকজন বড়ই ভালো, কেউ কিছু জানতে চাইবেনি। কি তোমার জাত, কি তোমার পরিচয়, মোদের এখানে ধনী দরিদ্র জাতপাতের বালাই নেই। ফুলমণি নিশ্চিন্ত হইল। সেই থেকে ফুলমণি জাউলার বিবি হইয়া রইয়া গেল। ভালোই কাটছিল তাদের দিনগুলান। কত ভালোবাসা। ফুলমণি ভালোই রাঁধতে পারত, জাউলারের রাইধা বাইরা খাওয়াইতো, যতনাত্তি করত ভীষণ। জাউলা প্রায় দিন বইকালে বিবিরে লইয়া খানিক যাত্রা থিয়েটার হাট বাজার ঘইরা বেড়াইতো। সোনার নাকফুল, গলার মানতাসা, কানের মাকড়ি, পায়ের মল কত কি গড়াইয়া দিছিল কষ্ট কইরা টাকা জমাইয়া। ফুলমণিরে খুবই ভালোবাসত সে। বইকাল ফুরইলে ফুলমণিরে ঘরে রাইখা লৌকা নিয়া মাছ ধরতে যাইত। ফুলমণি ঘরের কাজ কাম সাইজা গুইজা স্বামীর লাগে অপেক্ষা করতে থাকতো। জাউলার ঘরে আইতে দেরি হইলে বাদশা মাইয়ার মতো অভিমানে বিবি ঠোঁট ফুইলা যাইত। জাউলা তাকে বুকের মধ্যে জড়াইয়া আদর করত, বিবির অভিমান ভাঙাইত। এইভাবেই দিনগুলান কাটতেছিল দুজনের। অন্যদিকে জাউলা কাক ভরে সদরে গেল নতুন কাজের সন্ধানে। রোজগার পাতি আরো বাড়াইতে হইব। সে কথা ভাইবা কাজী সাহেব তারে গায়ের জমিদার বাড়িতে লইয়া গেল। জমিদার বাবু খুব ভালো মানুষ ছিলেন, জাতপাতের কোনো বাস বিচার নাই। তার বাড়িতে কাম কাজেরও অভাব ছিল না। জমিদার বাবু জাউলারে তার নৌকা করে ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র আনা নেওয়ার কাজে বহাল করেছিলেন। মাঝে মাঝে সেই নৌকায় জমিদার নদীর মোহনায় ঘুরতে যাইতেন। জাউলার রোজগার পাতিও বাইরে গেল। এরপর একদিন জমিদার বাবু জাউলারে অনেক দূরে ব্যবসার কাজে পাঠালেন। জাউলা যাওনের আগে ফুলমণিরে কইয়া গেল, ফুলি, দিন কয়েক থাকবনি, শহরে যাইতাছি ব্যবসার কাজে। কাম কাজ শেষ হইলে ফিরনের সময় তুই লাগে একখান বেনারসি শাড়ি আর সোনার টিকলি, জড়োয়ার হার, তুই যা যা কইছিলি সব আনুমনে। নক্কি হইয়া থাকিস কেমন? ফুলমণির চোখ দুইখান জলে ভইরা গেছিল। দেখতে দেখতে 2টা দিন কাইটা গেল। ফুলমণি বিনে জাউলারও মন বসে না কাজে। 3 দিনের মাথায় ফুলমণির চালচলন, আচার আচরণ কেমন যেন বদলে গেল। পাড়ার সাওলা মকবুল মিয়া একদিন বলল, মই গত সন্ধ্যায় ফুলমণিদের কুটিরের পাশ দিয়ে মাঠ থেকে ফিরতেছিল। চিটে বেড়া আগুল খুইলা ফুলমণি কেমন আসে খবর নিতে গিয়ে ভয়ে থমকে দাঁড়ায় পড়ি। ওখানেই খাড়ায় দেখি ফুলমণি উঠোনে পা সরাইয়া বইসা আসে, হাতে ধরা কাঁচা মাছ কস কস কইরা মনের আনন্দে সিবাইতাছে। প্রথমে আমি ভুল দেখতেছি ভাইবা চইলা যাইতেছিলাম, কিন্তু বিকট হাসির শব্দ কানে আইলো। তাকায় দেখি সত্য সত্যই ফুলমণি কাঁচা মাছ সিবাইয়া সিবাইয়া খাইতাছে। পরের দিন নিতাই খুড়া কইল, ফুলমণির উঠোনে মুরগির রক্তমাখা পালক, পায়ের নখ ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে আসে। হেসেল থেকে ফের কস কস কটকট আওয়াজ ভেসে আসছে। আমি চুপি চুপি আগুল খুলে সেখানে যেয়ে দেখি ফুলমণি উনুনের ধারে বসে একটা মুরগিকে চাকু দিয়ে কেটে তার মাথা, রক্ত, ঠ্যাং ইত্যাদি মহানন্দে খেয়ে চলেছি। দৃশ্যটা দেখে আমার যতটা না ভয় লাগলো তার চেয়েও অনেক বেশি বমি পাইল। আমি তাড়াতাড়ি সেখান থেকে পলাই গেল। এর 2 দিন বাদে জাউলা ঘরে ফিরে আইল। ফুলমণি লাগে কত কি যে আনছিল, সেসব দেখা কোথায় আনন্দ পাইব, কিন্তু ফুলমণির সেদিকে কোনো যোগ ছিল না। সে শুধু সোনার টিকলিখানি সিঁথিতে পইরা মুস্কি হাইসা সামনে থেকে চইলা যায়।
স্বামীর যত নাতি সেবার দিকে তার আর কোনো হুঁশই ছিল নে। তারে দেখা যে ফুলি খুশি হয় নাই, ফুলি যে পাল্টায় গেছে তা সেদিন রাতেই ফুলিকে নিজের বুকে টাইনা শোয়ানোর সময় টের পায় জাওলা। ফুলি উঠা পাশের ঘরে চইলা যাওনের পর জাওলার মনে খটকা লাগে। ফুলির সারা গায়ে কেমন যেন একটা আষ্টানি গন্ধ, ঠিক যেন কাঁচা মাছের মতো। অথচ ফুলি বিয়ে হবার পর থেকে সবসময় গায়ে আতর মাইখা থাকতো, যাতে মাছের আষ্টে গন্ধ বেশি না লাগতে পারে। সেদিন রাতের বেলা শীতল পাটিতে শুইয়া একা একা এপাশ ওপাশ করতে করতে জাওলা এক সময় ঘুমায় পড়ে। তবে সেই রাতে আর তেমন কিছু খারাপ ঘটনা ঘটে নাই। কিন্তু পরের দিন সকাল হতেই জাওলার কানে জোর কান্নাকাটি আর হাহাকারের আওয়াজ ভেসে আসে। জাওলা দৌড়ায় যায়, দেখে পাশের বাড়ির সুমতি খড়ির 13 বছরের নাতনি মণিমালার আধ খাওয়া রক্ত ভরা শরীরটা বাড়ির পিছনে পুকুর ধারে পইরা আছে। কে কখন এমন নৃশংস কাম করছে কেউ জানে না। জাওলার মনটা খারাপ হইয়া যায়। মণিমালাকে সে কোন ছোট্ট থেকে দেখছে, তারে দেখলেই চাচা বলে ছুটে আইত। পরবের দিনগুলান লাচ্চা পরোটা সিমই খাওয়ার আবদার করত। জাওলা চোখের জল মুছা মনির বাপ হরিদাসের কাঁধে হাত রাখা প্রতিজ্ঞা করল, আমি খুঁজা বার করবই ওই রাক্ষস বা রাক্ষসী রে, যেই কাজ করেছে। কিন্তু আর কেউ কিছু না কইলেও দুদিন পর হঠাৎ জাওলার সাগরেদ ইয়াসিন জাওলারে কইল, তোর বিবিকে একটু শোকে শোকে রাখিস মাঝি ভাই। জাওলা জমিদারের নৌকা চালানোর পর থেকে আরে জাওলা বস্তির অনেকেই মাঝি ভাই নাম দিছিল। জাওলা জিগাইল, কেন কি হয়েছে ইয়াসিন? যা কইছি ঠিকই কইছি, আর একটু অপেক্ষা কর, তুই নিজেই বুঝবি কেন কইছি। জাওলারে চমকাইয়া দিয়া ইয়াসিন চইলা গেল। জাওলা কিছুই বুঝল না। এরপর ধীরে ধীরে কানাকানি শুরু হলো। সবার মুখে এক কথা, অচেনা মাইয়া ডারে বিয়াটো কইরা তুই ঠিক কাম করিস নাই রে মাঝি ভাই। জাওলা কি আর করে, মনের দুঃখে চুপচাপ মতিঝিলের ধারে বৈশা ভাবতে থাকে, সবাই কেন হঠাৎ ফুলমণিরে নিয়া অত কইতাছে। তখন ভর সন্ধিবেলা ফুলমণি সেদিন নৌকা নিয়া সাজন গোজনের কি একটা জিনিস কেনার লগে দুপুর বেলা সদরে গিয়াছিল। ফিরতে ফিরতে সন্ধি হয়ে গেল। ওদিকে জাওলা জিল পারে বৈশা চোখের জল ফেলতেছিল। এমন সময় হঠাৎ একটা মাংস পচা গন্ধ নাকে আইল, আর তার সাথে কসকস কইরা হাড়গোড় চিবানোর আওয়াজ। জাওলা এদিক ওদিক তাকায় যে দৃশ্যখানা দেখতে পেল, তাতে তার হাড় হিম হইয়া মাথার চুল পর্যন্ত খাড়া হইয়া গেল। এই পর্যন্ত বলে বসির মিয়া একটু দম নিল। সুশীল মাস্টার বলল, বাপরে, এ তো সাংঘাতিক ঘটনা শোনালে গো বসির মিয়া। তারপর তারপর কি হলো? জাওলা মানে ওই জেলেটির কি হলো এরপর? বসির মিয়া কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, তারপর আর কি, নিতাই খুড়ো কিন্তু পরের দিনও আবার ওই একই দৃশ্য দেখে। সে পেতমে ভাবতেছিল ফুলমণির বোধহয় মাথার ব্যায়াম হয়েছে। গ্রামের লোকেরও এরপর থেকে নানান রকম ভয়ানক দৃশ্য দেখতে পায়, তারাও নালিশ জানাইতে থাকে। কিন্তু কি দেখে ওই মাঝি ভাইয়ের
হাড় হিম হয়ে গেল, মাথার চুল খাড়া হয়ে গেল, সেটা বললে না তো বাসির মিয়া? হ, কইতাছি গো কথা কইতাছি। জাউলার মন বলে ফুলমণি আজকাল যা খুশি তাই করতেছে। সেই ভর দুপুরে বেরাইয়া গেছে, এখনো ঘরে ফিরনের নামগন্ধই নাই। স্বামী সংসার কোনো দিকেই মন নাই। অমন তো সেলুনে অন্য কোনো মরদের পাল্লায় পড়ে নে তো। আজই ঘরে ফিরুক জিগাইতে হইব, অরে আজ কইতেই হইব কি চায়ও, কেন অমন ধারা ব্যবহার করতেছে আমার লগে। জিলপারে বসে বসে এইসব কথাই ভাবতেছিল জাউলা। কিন্তু খানিক বাদে সে যখন ঘরের দিকে পা বাড়াইতে গেল, তখনই সন্ধ্যের অন্ধকার ফুঁড়ে মতিঝিলের পারে লোক আয়সা খাড়াইল। জাউলা দেখল ফুলমণি কোলের কাছে একখান পুটুলি ধইরা নৌকা থেকে নামতেছে। রক্তের আঁশটানি গন্ধ নাকে এসে লাগে জাউলার। ফুলি তাকে দেখতে পায় নাই, সে গাছের আড়ালে লুকাইছিল। অবাক হইয়া দেখে ফুলমণি ঘরের পানে না যাইয়া জঙ্গল পানে চইলা যায়। ফুলির আচার আচরণ মোটেও সুবিধে সেলনে। জাউলার খুব সন্দেহ হয়, সে ফুলির পিছু নেয়। এমন সময় ইয়াসিনের সাথে দেখা হয়ে যায়। ইয়াসিন জানায়, তোর বিবিরে হক করে সন্দেহ করতাছে। সুমতি খুড়ি আইস বই খালে কানতে কানতে কইছিল ফুলমনির খোপায় গোজার সোনার কাঁটা পাওয়া গেছে, পুকুর ধারে পইড়ে থাকা মণিপালের পরনের কাপড়ের ভাঁজে। এরপরেও কি তুই আমাদের কারো কথা শুনবি নে? আরে ফুলমনি মানুষ নয়, ও একটা ডাইন। আরে কায়ের মুড়া এই গাঁ থিকা তাইরা দুমু। মাতব্বর কাজী সাহেব হক করে এই কথা কইয়েছে, একটু পরেই তোর ঘরে আইবে ওরা। ইয়াসিনের কথায় জাউলার বুক ভয়ে কাঁপা ওঠে। বিশ্বাস করতে মন চায় না তার। ফুলমণির মাথার ব্যামো হয়েছে এ কথাই বারবার ভাবতে থাকে। এমন সময় জঙ্গল থেকে ফুলমণির রক্ত মাখা মুখে বেরিয়ে আসতে দেখা যায়। জাউলা সপাটে একখান সর কষাইয়া কয়, রক্ত খাকি রাক্ষসী ডাইনি, তুইও তাহলে মনিরে সিবাইয়া খাইছিস? আজ আবার কোন মায়ের বুক খালি কই রাইলি? অত সারি এক্ষুনি গ্রাম সাইরা চইলা যা, তোরে আর ঘরে রাখুম না। কথা না শুনলে ঘেটি কাইটটা পৃথিবী থেকে বিদায় কইরা দিমু। জাউলার কথা শুন না ফুলমণি তার পা ধইরা কাঁদতে থাকে। কি কইলা, কি কইলা তুমি? মুই দায়ের নই, মুই এক অসহায় মাইয়া মানুষ। তোমার তোমার আদরের ফুল বিবি, মোরে ভুল বুঝজনি কো। তাহলে তোর মুখে রক্ত লেগে আছে কেন? শুনছি মণিমালার কাপড়ে নাকি তোর চুলের কাঁটা পাওয়া গেছে। এসব তাহলে কি মিছে কথা? মোর না জানি কি একখান অসুখ হইছে, মাঝে মাঝে শরীরটো ভাট্টো লাগে। হঠাৎ হঠাৎ মনে হয় মোর কানে কানে কে যেন ফিস ফিস কইরে কথা কয়, ভয় দেখায়। দুটো রাগী চোখকে দেখতে পাই। ওইসব খুন খারাপি মুই করি নাই। মোর মনে হয় ভূতে বর করিছে। ওই ভূতি মোর শরীরে প্রবেশ কইরা মোর রূপটো ধারণ কইরা এইসব কাম তো করছে। মুই মুই তখন সে তনে থাইনে, তাই কিচ্ছুটি টের পাইনে। কাইল সকাল সকাল দিনু অজারে ডাইকাইনো ভূত ভাগাইতে হইব। গিরামবাসীরা মুখে ডায়ান ভাইবা তাইরে দিলে ঢের ক্ষতি হইয়া যাইব যে। মোর পেটে যে তোমার সন্তান আছে। ব্যাস, ওতেই কাজ হলো। সঙ্গে সঙ্গে জাউলা সব কিছু ভুইলা আনন্দে মত্ত হইয়া ওঠে। মাতব্বর আর কাজী সাহেবরে জাউলা সব কিছু জানায় দেয়। তারাও জাউলার কথাই বিশ্বাস করে। কাজী সাহেব কইলেন, চিন্তা করিস নি রে মাঝি ভাই, ফুলমণিরে জারানোর লাগে আমি নিজে দিন ওজার কাছে গিয়ে ওরে ডাইকা আনবো। তুই ফুলিকে চোখের আড়াল করিস নি। আর এখন বেচারার আরামের প্রয়োজন,
জাওলা কাজী সাহেবের কথায় খুব খুশি হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেদিন রাতে ফুলমণিও আর কোনো বাধা দেয় নাই। তার স্বামীর সোহাগ খাইতে তার পাশে শুইতে আসে। ফুলিরে আদরে সোহাগে ভরাইয়া দেওনের পর দুজনেই ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়ে এক সময়। কিন্তু শেষ রাইতে ফের একখান অতি ভয়ানক ঘটনা ঘটে যায়। জাওলা ফুলিরে জড়াইয়া ঘুমাইতেছিল। হঠাৎ জাওলার ঘুম ভাঙা যায়। দেখে ফুলি তার বুকে নাই, পাশেও নাই। সে মারাত্মক পায়ের যন্ত্রণায় অস্থির হইয়া ওঠে, পা দিয়ে রক্ত গড়াচ্ছে। সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে এবং ভয়ে ছুটে পালাইয়ে যায়। সে দেখে ফুলমণির মতো দেখতে একখান মাইয়া তার পায়ের থেকে মাংস খুবলাইয়া খাইতেছে। জাওলা ভয়ে আতঙ্কে জোরে চিৎকার করে ওঠে। জাওলা এক ঝটকায় উঠা পড়ে, নিজের ফুলির থেকে সরাইয়া নেয়। অমনি ফুলি ডাইনি জাওলারে দেখা হ্যাঁ হ্যাঁ কইরা হাসতে হাসতে গোয়াল ঘরের দিকে চইলা যায়। জাওলা ওর কুমতলব টের পেয়ে যায়। গোয়াল ঘরে তাদের পোষা গরু আছে। ওই অবস্থায় ডাইনির পিছনে আসে। সে আড়াল থেকে একটা ঘৃণ্য কুৎসিত দৃশ্য দেখে থর থর করে কাঁপতে থাকে। সে দেখে গোয়াল ঘরে গাই গরুর গোবর ডইলে ডইলে তার ভিতর থেকে কেঁচো খুঁটে খুঁটে খাইতেছে। গরুডারে রক্ষা করার লাগে এখন লাঠি লইয়া ডাইনিটার পিঠে বাড়ি মারতে যেতেই সে উঠে দাঁত মুখ খেঁচিয়ে জাওলারে খাইতে আসে। ফুলমণি, কি করছিস তুই? ফুলমণি, এমনটা করিস নে। জাওলা তড়ি ঘুরে ঘর থেকে বেরাইয়া যায়। ওটা যে ফুলমণি নয়, অন্য কোনো রাক্ষসী ডাইনি যে ফুলির রূপ ধইরা আইছে অথবা ওর শরীরে ঢুকে ক্ষতি করবার চেষ্টা করতেছে তা সে ভালোভাবেই বুঝে যায়। সারা বাড়ি আশপাশ খুঁজে ফুলিরে যখন কোথাও খুঁজে পাওয়া গেল নে, তখন জাওলার ওই কথাই বিশ্বাস হলো। সে রেতে জাওলা ভয়ে আর ঘরে ফেরে নাই। বাকি রাতটুকু ঝিল পারে একটা গাছ তলায় বইয়া কাটায় দেয়। ঘরে ফুলমণি কি সত্যি সত্যি রাক্ষসী ডাইনি হইয়া গেছে নাকি সে দুঃস্বপ্ন দেখছে? কথাগুলান ভাবতে ভাবতে গাছতলায় বৈশাই ঘুমায় যায়। সকাল হতেই গ্রামের কিছু লোকজন ঝিল পারে গাছের তলায় আইসা জড়ো হয়। জাওলাকে ওখানে ঘুমাইতে দেখা ভারী অবাক হইয়া যায়। কেউ কেউ বলে ফুলমণির মাথার ব্যামোখান বাড়ছে নির্ঘাত, হয়তো মাঝিকে আঁচড়ে বা কামড়ে দিছে, তাই পাগলির হাত থেকে রোকে পাওয়ার লিগে এনে আইসা ঘুমায় পড়ছে। আরে বাসা, এই কথা বললা তারা জাওলার ঘুম ভাঙানোর লিগা তার নাম ধইরা হাক ডাক করতে থাকে। ডাকা ডাকিতে জাওলার ঘুম ভাঙা যায়। তার পায়ের ক্ষত স্থান থেকে তখনও রক্ত ঝরতেছে। সেদিকে চোখ পড়তেই হকলে চমকাইয়া ওঠে। নিতাই খুড়ো, ইয়াসিন, কাজী সাহেব, মকবুল মিয়া হকলেই তারে জিগায় কি কইরা এমনটা হইল। জাওলা কিন্তু কাউরে সত্য কথা কয় না। সে কেবল কয়, শেষ রাতে হঠাৎ একটা মাইয়ার গলার চিল্লানোর আওয়াজ কানে আইল। আমি ভাবলাম ফুলমণি নিশ্চয়ই বাইরে গেছে। মাঝে মাঝে ওর মাথার ব্যামো চাড়া দেয় যখন অমন বাইরে যায় হুটহাট করে, তাই মনে হলো হয়তো কিছু অঘটন ঘটাইছে বুঝি। তাড়াতাড়ি উঠে যাইতে গিয়া কুয়োতলায় পা হরকাইয়া পড়ে গেছি। উঠোনে শ্যাওলা জমেছিল তো। কিন্তু জাওলা যতই পা হরকাইবার কথা কয়ে থাকুক, তাদের মনে সন্দেহ হয়। কাজী সাহেব কয়, মেসে কথা কইস কেন মাঝি ভাই? পা হরকাইয়া গেলে চোট লাগবো, থেতলাইয়া যাইব, তার থেকে রক্ত গড়াইব, কিন্তু তোর তো দেখতাছি মাংস খুবলাইয়া খাইছে। কে খাইল? সত্য কথা ক মাঝি ভাই, সত্য কথা ক।
এ যা দশা, কবরেজকে খবর দিতে হইব। তুই আগে ক দেখি, পায়ে কিসে কুবলাইছে? কুত্তা নাকি শিয়ালে নাকি? কাসি সাহেবের কথার কোনো উত্তর না দিয়া জাওলা নিজের ঘরে খোঁড়াইতে খোঁড়াইতে চইলা যায়। সকলে হতবুদ্ধির মতো সেই দিকে তাকায় থাকে। তবে ঘরে গিয়া জাওলা কিন্তু ফুলমণিরে দেখে নাই। সেদিনের পর থেকে ফুলিরে আর দেখা যায়নি। জাওলাও আর খোঁজ করে নাই। তার পায়ের ঘায়ে একটু একটু করে পশম ধরতে শুরু হয়। দিন তিনেক পর বৈকাল বেলায় চায়ের দোকানে আড্ডায় বইয়া গ্রামবাসীদের মধ্যে জাওলারে লইয়া নানান রকম আলোচনা হইতেছে। নিতাই খুড়ো কইল, 3 দিন পার হয়ে গেল, মাঝির খোঁজ নেওয়া হয় নাই। পাড়া কেমন আছে কে জানে। চলো একবার দেখে আসি মাঝিকে। আর ফুলির খবরও কারো জানা নাই। মনে হয় শরীরটা ঠিকঠাক নাই। পোয়াতি বলে কথা, তাই বোধহয় বাইরে বেরুতে দেখিনে। একই নিজের শরীর, তার উপর স্বামীটারও পায়ে আঘাত লাগছে। ফুলির হয়রানির আর শেষ নাই। চলো চলো, ওদের ঘরে একবার যাই চলো। সকলে যখন যাওয়ার তোড়জোড় করতাছে, এমন সময় ইয়াসিন থেকে হাঁপাইতে হাঁপাইতে আইল। তার চোখে মুখে ভয়ের ছাপ। সে কইল, ওদিককার খবর কিছু জানো নাই তোমরা? মাঝি ভাইয়ের ঘর থেকে পোষা গন্ধ আইতেছে। দেখো গিয়া কি সাংঘাতিক ঘটনা ঘটছে। মাঝি মইরা গেছে। ঘরের মাটিতে তার নিথ শরীরটা একেবারে পইরা আছে। কতবার কয়েছিলুম, মাঝি তোর পায়ের ওই ক্ষতখান কবরেজকে দেখা, পছন্দ ধইরে গেলে আর বাঁচানো নেই। কিন্তু কোনো কথাই শুনল না, সকালে সইলা গেল। শেষ কথাটা ইয়াসিন কানতে কানতে কইল। সকলে দৌড়ায় গেল জাওলার ঘরের পানে। সেখানে যে দেখে জাওলা হাত পা চড়াইয়া চোখ বুঝা মাটিতে পইরা আছে। পায়ের ওই ক্ষত জায়গায় পোকা মাকড় মশা মাছি ভন ভন করতাছে। ফুলি ঘরে নাই। সকলে যখন ফুলিরে এ ঘর ও ঘর খুঁজতাছে, সেই মুহূর্তে পাশের গোয়াল ঘর থেকে কসর মসর আওয়াজ হতে থাকে। হাম্বা হাম্বা কইরা গাই গরুর কাতর শব্দ ভাইসা আসে। আর গোয়াল ঘরে যাইতেই দেখে গরুটার গলায় দাঁত বসিয়ে রক্ত খাইতেছে এক রাক্ষসী ডাইনি। ঠোঁটের কষ পাইয়া রক্ত ঝরতেছে। সে আর কেউ নয়, সে মাঝির বিবি জান, ফুলমণি। সে মোটেও পোয়াতি ছিল নে, আসলে একটা সত্যিকারের রক্ত খাকি ডাইনি। খবর পেলুম ভিনগা থেকে তাড়া খাইয়া আমাদের গ্রামে আইছে। মিশে কথা কয়ে মাঝির মন জয় করে বিয়েটো করছিল। এখানে আস্তানা ঘিরে থাকা শুরু করছিল। শেষে মাঝিকেও খেয়ে ফেলল। ওই ডাইনি মাগি খুব লায়া খাইছে মাঝিরে। অকলে প্রচন্ড রাগা যায়। শেষে ওর গায়ে আগুন লাগাইয়া দেয়। সাইগুলান মতিঝিলে ভাসাইয়া দেয়। এই ঘটনার কয়েক মাস পর থেকেই জলে ওই বিরাট জল দানবীরে ভাসতে দেখা যায়। বুঝছেন বাবু, এই হইল ওই দানবীর কাহিনী। সুশীল মাস্টার বসির মিয়ার গল্প শুনে স্তম্ভিত হয়ে যান। মনে মনে বলেন, ঈশ্বর, এমন ঘটনাও ঘটে? আহা, ওই জেলের কথা শুনে খুব কষ্ট হচ্ছে। লোকটা অকালে মারা গেল।
মতিঝিলের এপারে এসে ততক্ষণে বসির মিয়ার নৌকা ভিড়েছে। সুশীল মাস্টারের হাতে মাছের হাঁড়িটা ধরিয়ে দিয়ে বসির মিয়া বলে, এবারে আমি যাই বাবু, আবার কোনোদিন দেখা হবে এমন নিশুতি রাতের অন্ধকারে, যেদিন আবার চায়ের দোকান বন্ধ থাকবে, এমন কোনো ঝড়ের রাতে, কেমন? কথাগুলো বলে সে নৌকা নিয়ে মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। সুশীল মাস্টার কত করে ডাকলেন, হাঁক পেড়ে বললেন, ওহে বসির মিয়া, তোমার পারিশ্রমিকটা নিয়ে যাও, যাতায়াতের ভাড়াটা নিতে হবে তো বসির মিয়া। কিন্তু কোথায় কি, কোনো সাড়া শব্দ এলো না। সুশীল মাস্টার কিছুক্ষণ অবাক হয়ে ঝিলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। কেন যে বসির টাকাটা নিল না, কথাটা ভাবতে ভাবতে নিজের কোয়ার্টারের কাছাকাছি চলে এলেন। একদিকে মাছ ধরার আনন্দ আর অপরদিকে বসির মিয়ার ওই অদ্ভুত আচরণের কথা ভেবে তার মনে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খিদে পেয়ে গেছিল। কয়েকটা মাছ ভেজে ভাতের সাথে নুন লঙ্কা তেল দিয়ে খাবেন বলে হাঁড়ির মুখ খুলে মাছ নিতে গেলেন। হাঁড়ির মুখে জড়ানো কাপড়টা সরাতেই তার সারা শরীর শিউরে ওঠে। যার পরনাই চমকে উঠে দেখেন হাঁড়ির মাছগুলোর চেহারা বিভৎস বিশ্রী আকার ধারণ করেছে, আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। কিভাবে সম্ভব? বসিরের সাহায্যে আমি তো হাঁড়িতে ভালো মাছ তুলেছিলাম, তারপর তো শটান পাড়ে এসে নেমেছি, তাহলে মাছগুলোর এমন দশা হলো কি করে? ভেবে কুল কিনারা করতে পারেন না সুশীল মাস্টার। সারা রাত তার ঘুম আসে না। পরদিন ঘুম ভাঙল একটু বেলা করে। তাড়াতাড়ি উঠে মুখ হাত ধুয়ে নিমাইয়ের চায়ের দোকানে চলে গেলেন। একেই ছুটির দিন, তার উপর গত বিকেলে চায়ের দোকান বন্ধ থাকায় ভোর থেকেই দোকানে ভিড় লেগে আছে। চাষিরা মাঠে যাবার আগে চা জলখাবার খাওয়ার জন্য নিমাইয়ের চায়ের দোকানে ভিড় জমিয়েছে। হালদার মশাইও অনেক আগেই চায়ের দোকানে চলে এসেছিলেন। আড্ডা জমেই উঠেছিল অন্যান্য দিনের মতোই। সুশীল মাস্টারকে দোকানে প্রবেশ করতে দেখে হালদার মশাই বলে উঠলেন, আরে এসো হে সুশীল মাস্টার, এসো। এই তোমার কথাই তো ভাবছিলুম এতক্ষণ ধরে। আমি তো সেই কোন ভোর থেকে এসে দোকানে বসে আছি। সকলেই একটা দিন বাড়িতে বন্দি থেকে তাড়াতাড়ি দুটো গপ্পগাছি করব বলে চলে এসেছে। আর তো তোমার এত দেরি হলো কেন শুনি? সুশীল মাস্টারকে আসতে দেখে নিমাই আরও 2-3 কাপ জল নিয়ে চায়ের জল চাপিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই গরম গরম চায়ের ভাঁড় তার হাতে ধরিয়ে দিয়ে বলল, মাস্টার বাবুর লগে স্পেশাল চা বসালুম। নিমাইয়ের কথা শেষ হতে না হতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। বাঁশের মাচায় পা দুলিয়ে বসে সেদিকে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে মাস্টার বললেন, সে অনেক কথা হালদার মশাই, পরে এক সময় বলবো ক্ষণে। যা একখানা অভিজ্ঞতা হয়েছে তা সত্যি অবাক করে দেওয়ার মতোই বটে, তবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। পরে নয়, এখনই এই মুহূর্তে বলতে হবে। এই গপ্প শোনার মতোই আবহাওয়া বটে আজ সকাল থেকে। আর তুমি বাবু এখনই বলো দেখি। উপস্থিত সকলেই তার কথার সম্মতি জানালো। সমস্বরে বলে উঠল, সুশীল মাস্টার প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পের আকারে পুরো ঘটনাটা শোনালেন। হালদার মশাই সহ কয়েকজনের মুখ ততক্ষণে চুপসে গেছে। রক্তশূন্য ফ্যাকাশে মুখ নিয়ে তারা হাঁ করে তাকিয়ে থাকে। হালদার মশাই বলেন, কি বলছো কি সুশীল ভাইয়া?
তুমি কার নৌকায় মাছ ধরতে গেছিলে? কেন, আপনারা কি ভয় পেলেন ওই ডাইনি আর জেলের ঘটনা শুনে? অবশ্য ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই ঘটনা আপনাদের মধ্যে কি কেউ জানতো? কেউ কিছু বলার আগেই হালদার মশাই তাদের থামিয়ে দিয়ে বললেন, শোনো হে মাস্টার, তুমি যার কথা বললে মানে ওই বসির মিয়া, সে গত 5 বছর আগে এই গ্রামেই তার বিবি ফুলমণিকে নিয়ে বসবাস করত। ওই জঙ্গলের ওপাশে তাদের ভাঙা কুটিরটা এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওর সাথেই এই ঘটনা ঘটেছে, বুঝলে মাস্টার? আসলে তুমি তো মতিঝিলে খুব বেশি দিন আসোনি, তাই তোমাকে এসব কথা এখনো বলা হয়নি। ঝড় বাদলের রাতে যখনই কেউ বিপদে পড়ে বা রাতের অন্ধকারে কোনো জরুরি কাজে পারাপার করার জন্য যায় কিংবা মোহনার দিকে মাছ ধরতে যায়, তখন খেয়াঘাট ফাঁকা থাকলে বসির মিয়া নৌকা নিয়ে আসে, আজও আসে, তাদের ওপারে নিয়ে যায়। কারোর কোনো ক্ষতি সে করে না কখনো, বরং উপকারী করে আসছে এতদিন ধরে। তবে তুমি যে মাছ নষ্ট হয়ে যাবার কথা বললে, ওটা আসলে ওই ফুলি ডাইনির কাজ। ও রাতটা জল দানবী হয়ে ঘুরে বেড়ায়, জলের পোকামাকড় আর কাঁচা মাছ খেয়ে নিজের ক্ষুধা মেটায়। তুমি তারে জলে ভাসতে দেখেছ শুনে আমার গাটা ছমছম করে উঠছে। আমি তোমার জায়গায় থাকলে বোধহয় অজ্ঞান হয়ে যেতাম। হালদার মশাইয়ের কথা শুনে সুশীল মাস্টারের হাত থেকে আধ খাওয়া চায়ের খুঁড়িটা মাটিতে পড়ে ভেঙে 4 টুকরো হয়ে যায়। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন মতিঝিলের জলের দিকে।